দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে, সাথে আছি আমি আহমেদ রেজা। আপনারা জানেন আমরা আমাদের এই আয়োজনে সব বরাবরই আলোচনা করে থাকি আলোচিত অনেক বিষয়গুলো নিয়ে। আজকে এছাড়া পাশাপাশি তরুণদের কথাও আমরা আলোচনা করে থাকি। আজকে আমি একজন তরুণের সাথে পরিচয় করে দিব, যিনি মননে মস্তিষ্কে আসলে তরুণ এবং বিশেষ করে বাংলা নাটকে যার অনবদ্য উপস্থিতি আমাদের এই নাট্যযাত্রাকে আরও গৌরবান্বিত করেছে। আমরা সবসময় বলে থাকি। আমাদের সাথে আছে দর্শক সালাউদ্দিন লাবলু। কেমন আছেন? এই তো ভালো। লাবলু ভাই, আমি বলছিলাম দর্শকদের, আপনি একাধারে নাট্য নির্মাতা, পরিচালক, অভিনেতা, সবগুলো পরিচয় আপনার সাথে যেভাবে জড়িত আছে, সেই পরিচয় থেকে আসলে জানতে চাই, শুরুটা করতে চাই আপনার সাথে, যে আপনি আসলে কোন পরিচয়ে নিজেকে বেশি পরিচয় দিতে ভালোবাসেন। আমি তাহলে দর্শকদেরকে আবার না হয় সেভাবেই বলবো, লাবলু ভাই আছেন, অভিনেতা লাবলু ভাই, পরিচালক লাবলু ভাই। আচ্ছা, না সামাও আমার তো শুরুটা হয়েছিল অভিনয় দিয়ে, অভিনয় করেই টেলিভিশনে আমার যাত্রা শুরু। পরবর্তীতে একটা সময় ক্যামেরাম্যান হিসাবে কাজ করেছি অনেক বছর। হ্যাঁ, তারপরে এসে পরিচালনার সাথে যুক্ত হয়েছি। তবে দর্শক চেনে আমাকে বেশিরভাগ ক্ষেত্রে অভিনেতা হিসাবেই, কিন্তু আমার নিজে ভালো লাগে পরিচালক হিসাবেই কাজ করতে আর কি। হ্যাঁ, আমার অনেক স্যাটিসফ্যাকশনের জায়গা এটা। একটু শুরুতেই যেতে চাই একেবারে, যেহেতু অভিনয়ের কথা বললেন। 1979 সালে আপনি প্রথম আরণ্যক নাট্যদলে কাজ করা শুরু করেছেন এবং 85 পর্যন্ত সেখানে কাজও করেছেন এবং দীর্ঘদিন এই অভিনয়টা সেই সময় থেকে, অর্থাৎ 80-র দশকের শুরু থেকে। বেসিক্যালি আমরা যখন মঞ্চ নাটক শুরু করেছি তখন তো আমাদের সময়ের আমরা কেউ কিন্তু ভাবিনি যে আমরা অভিনয় করব বা একটা সময় প্রফেশনালি অভিনয় করব বা এটা আমাদের পেশা হবে, এটা আমরা কেউ তখন ভাবিনি। আমাদের বেসিক্যালি ছিল আমাদের একটা কমিটমেন্টের জায়গা থেকে আমরা মঞ্চে কাজ করতাম। শিল্পের প্রতি কমিটমেন্ট, রাজনীতির প্রতি কমিটেড, সোসাইটির প্রতি কমিটমেন্ট, এইভাবেই আমরা নিজেদেরকে নাট্যকর্মী হিসাবেই ভেবেছি এবং সত্যিকার অর্থে এখনও তাই ভাবি। নাটকটা আমরা বিশ্বাস করি, বা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, নাটক শুধু মানুষকে বিনোদন দেওয়ার জন্য নয়, নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করা, শিক্ষিত করা এবং বার্তা দেওয়া। হ্যাঁ, এইটাই হচ্ছে নাটকের প্রধান কাজ বলে আমি মনে করি এবং সেইভাবেই আমার নাটকের কাজগুলোতে দেখলে বুঝবেন যে নাটকের শেষে অবশ্যই একটা খুব স্ট্রং মেসেজ থাকে। মানে যদি একটু বলতে চাই, যদিও বয়স বলা ঠিক না, প্রায় 60 বছরের জীবনে আপনি 40 বছর এই মাধ্যমে আপনি দীর্ঘদিন কাজ করছেন এবং সেটি খুব গৌরবের সাথেই। আপনি আপনার শুধুমাত্র একটি ক্ষেত্র না, সেটি অভিনয়, ক্যামেরার পেছনে, সামনে, লেখালেখি করা, সবগুলো মাধ্যমেই একেবারে বিশেষভাবে যেটি আপনি বলছিলেন যে দর্শকরা আপনাকে আলাদাভাবে চেনে। যখনই সালাউদ্দিন লাবলুর কথা বলা হয় তখন সবসময় কিন্তু একটা গ্রামীণ চিত্রপট সবসময় ভেসে ওঠে এবং আপনি এই কারণে বেশি জনপ্রিয়। মানে এত কিছু থাকতে এই গ্রামীণ প্রেক্ষাপট, চিত্রপট কেন আসলে আপনার মনের মধ্যে বাসা বাঁধে? আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশ হচ্ছে পুরোটাই একটা গ্রাম। আমরা যখন শুরু করেছি নাটক, যে সময় আমাদের যে কমিটমেন্টের কথা বললাম, তখন আসলে বাংলাদেশটা পুরোটাই একটা গ্রাম ছিল। এখনও আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীর সিংহভাগ মানুষ গ্রামে থাকে। বাংলাদেশের যে ঋতু, ষড় ঋতু, বাংলাদেশের যে সংস্কৃতি, সব কিছুর শেকড় কিন্তু গ্রামে। অবশ্যই। এবং আমাদের শহর সংস্কৃতি খুব বেশি দিনের না, কিন্তু কয় যুগ হবে, মানে এক যুগ বড় জোর। শহর সংস্কৃতি যদি বলি তাহলে 1 যুগ থেকে 1.5 যুগের বেশি না। অথচ আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক যে ঐতিহ্য, সেটা কিন্তু হাজার হাজার বছরের এবং সেটা গ্রাম থেকেই। এবং ব্যক্তিগতভাবে আমি গ্রামকে ভালোবাসি, প্রকৃতি ভালোবাসি, গ্রামের মানুষকে ভালোবাসি। বাংলাদেশের গ্রামের মানুষের যে মূল্যবোধ, সেটা ভালোবাসি, সেটা ধারণ করি, সেটা বিশ্বাস করি এবং একজন পরিচালক হিসাবে আমি দায়বদ্ধতা মনে করি আমার, যে আমার দেশের সংস্কৃতি, দেশের ঐতিহ্য, গ্রামের এই ব্যাপারটাকে তুলে ধরা। কারণ এগুলো তো দিন দিন হারিয়ে যাচ্ছে, গ্রামের সংস্কৃতি হারিয়ে, মানে গ্রামই তো হারিয়ে যাচ্ছে। তো আমরা যদি আমাদের লেখনীতে বা আমাদের নাটকে বা চলচ্চিত্রে বা সঙ্গীতে যদি আমরা তুলে রাখতে না পারি
তাহলে আমাদের পরবর্তী জেনারেশন তারা আর গ্রামকে খুঁজেও পাবে না। সেই জায়গা থেকে আসলে আমি গ্রামকে দারুণ ভাবনা কাজ করি আর কি। এইখান থেকে আসলে জানতে চাই যে যেহেতু নির্দেশনার কাজে একটু শৈল্পিকতা থাকে, আলাদা নিজস্ব চিন্তা ভাবনার প্রয়োগটি থাকে, আপনার চেতনার জায়গাটি আপনি আপনার মতো করে ফুটিয়ে তুলতে পারেন। আপনারা একটি সংগঠন করেছেন যারা নির্দেশনা দেন, ডিরেক্টরস গিল্ড, যেখানে নির্দেশকরা থাকেন এবং সব গুণী মানুষরা, সৃজনশীল মানুষরা থেকে সেখানে একসাথে কাজ করেন সংগঠনের মধ্যে। এই নিশ্চয়ই সেটির পেছনে একটি উদ্দেশ্য আছে। আমি একটু ডিরেক্টরস গিল্ড নিয়ে যদি কথা বলতে চাই, সেটি আপনি এখন বর্তমান সভাপতি, সেইটি আসলে কি কারণে করা এবং সেটির উদ্দেশ্য নিয়ে যদি একটু আমাদের দর্শকদেরকে জানাতেন। প্রথমত হচ্ছে যে আমরা নাটকের সাথে যারা জড়িত, একটু আগে বলছিলাম যে আমরা যারা নাটকের সাথে জড়িত হয়েছিলাম তারা বেসিক্যালি শখের একটা জায়গা থেকেই নাটক বা শিল্প চর্চার সাথে জড়িত হয়েছিলাম। কিন্তু কালেক্রমে বা আস্তে আস্তে যে এটা আমাদের পেশা হয়ে যাবে, আমাদের ভালো লাগাটা যে পেশা হয়ে গেছে, এটা একদিকে অবশ্যই ভালো। এবং এই পেশা যখন হয় তখন তো পেশার কিছু ডিসিপ্লিন থাকা উচিত, পেশার কিছু স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার থাকে, সেইগুলো সংরক্ষণ করা প্রয়োজনেই বেসিক্যালি ডিরেক্টরস গিল্ড তৈরি হয়েছে। এর আগে ডিরেক্টরস গিল্ডের যখন শুরু হয়েছিল প্রথম, এটা সভাপতি ছিলেন আমাদের বিখ্যাত গুণীজন মোস্তফা মনোয়ার, উনি ছিলেন প্রেসিডেন্ট, এবং প্রথম সেক্রেটারি ছিলেন সাইদুল আনাম টুটুল, একজন বাংলাদেশের বড় মাপের গুণী চলচ্চিত্র নির্মাতা এবং টেলিভিশন নাটক নির্মাতা। তারপরে পরের বার হলেন আমাদের প্রেসিডেন্ট ছিলেন নাসরিন ইউসুফ বাচ্চু, অনেক গুণী মানুষ, এবং সেক্রেটারি ছিলেন গাজী রাকায়েত। আচ্ছা, হ্যাঁ, এর পরবর্তীতে পর্যায়ক্রমে এবার আমি এবং এটা আপনাদের কততম কমিটি? এটা নির্বাচিত কমিটি সেকেন্ড। এর আগে আমাদের প্রথমটা হয়েছিল সিলেকশন, একটা অনেক আগে। এটা কত বছর হলো? 2002 সালে এটা মূলত উদ্যোগটা শুরু হয়েছিল। তো সেটা এখন নির্বাচন করে এইবারই প্রথম দ্বিতীয়বার হলো। এর আগের বার হয়েছিল 2 বছরের, আমাদের 2 বছরের টার্মে ইলেকশন হয়, আর এবার হলো। তো মূলত আমরা যেটা ফিল করছি যে সবাই জানে যে বাংলাদেশ টেলিভিশন নাটকের ক্ষেত্রে একটা খুব গৌরবের ব্যাপার ছিল আমাদের বাংলাদেশ টেলিভিশনের নাটক। টেলিভিশন নাটক, মঞ্চ নাটক আমাদের অনেক গৌরবের একটা ব্যাপার ছিল। সেই জায়গা থেকে আস্তে আস্তে অনেক ভালো অবস্থায় নাই এখন। এই যে ভালো অবস্থায় নেই, এর নানান কারণ আছে। এতগুলো চ্যানেল, বাংলাদেশের মতো একটা জায়গায় এতগুলো টিভি চ্যানেল চলার জন্যে যে পরিমাণ আর্থিক সাপোর্ট দরকার এবং যে পরিমাণ মানে মানুষ দরকার, ক্রিয়েটিভ মানুষ দরকার, সেই পরিমাণ কিন্তু নাই এখন। আমি আসলে এই প্রসঙ্গটাতেই আসতে চাচ্ছিলাম একটু পরে, যে এই যে সংকটের কথা আপনি তুলে ধরলেন, তাহলে ডিরেক্টরস গিল্ড আসলে কি করে, কি করেন আপনারা, কি হয় সেখানে? আমরা সেই জন্যে বলছি যে টোটাল মিডিয়াতে যে 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 অবস্থার, মানে আমি একটা উদাহরণ দিয়ে বলি যে একটা নাটক অনেক আগে যখন আমরা বানাতাম, 1 ঘন্টার একটা নাটক করতে 6 লাখ টাকাও বাজেট থাকতো। এখন একটা নাটকের বাজেট 1,20,000 টাকায় নেমে এসছে। কারা করেছে? প্রডিউসাররা নাকি পরিচালকরা? না, পরিচালকরা তো নয়। পরিচালকরা কি কেন নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারবে নাকি? মানে বাস্তবতা এমন হয়েছে যে স্পন্সর কমে গেছে, স্পন্সরের সংখ্যা কমে গেছে। কেন আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা হয়নি ভারতের মতো। ভারতে যেরকম মানে হাজার হাজার লক্ষ লক্ষ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে। আপনি কি মনে করেন না লাবলু ভাই, সেক্ষেত্রে পরিচালকদের একটু আপোষের জায়গা ছিল? প্রডিউসারদের এই যে দফা বা দর কষাকষি, সেটি তারা যেহেতু টাকাটা কমিয়ে দিচ্ছে, এখন একজন পরিচালক নিজস্বই খুব স্বাভাবিকভাবে তার চিন্তা চেতনার জায়গাটি এতটুকু গণ্ডির মধ্যে করা সম্ভব না, সেটিকে সে বাধ্য হচ্ছেন, কোনো না কোনোভাবে সে বাধ্য হচ্ছেন। এখন এই যে জায়গাটি, সেটি আসলে কোনো না কোনোভাবে সে তো আপোষও করছেন। আপোষ মানে হয়েছে কি, দেখেন, যারা এই পরিচালনার কাজে বা অভিনয়ের সাথে জড়িত, তাদের এটা পেশা হয়ে গেছে। প্রথমত পেশা হয়ে গেছে, এমন না যে একজন পরিচালক ভালো লাগছে না, এই পরিচালনার কাজ না করে আমি অন্য কিছু করি আমার জীবন ধারণের জন্য, সেরকম অবস্থা নাই। সেই কারণেই পেশার কারণে বেঁচে থাকার তাগিদে
অনেকের ক্ষেত্রে এরকম করছে, সবাই যে এরকম করছে তা না, গুণী পরিচালকরাও কিন্তু করছে না, কিন্তু তাদের ক্ষেত্রে বাজেটটা ওরকম অতটা ফল করেনি। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন, এক টেলিভিশন চ্যানেল বা একজন প্রডিউসার যদি দেখে যে আমার 40 মিনিটের একটি নাটক করতে ওকে নিলে 5 লাখ টাকা দিতে হবে, ওকে নিলে 3 লাখ, ওকে নিলে 2 লাখ, একে নিলে 1 লাখ টাকা করতে পারবো, তো অ্যাজ এ বিজনেসম্যান, ব্যবসা হিসেবে সে তো চিন্তা করবে যে 1 লাখ টাকা দিয়ে যদি আমি পাই তাহলে আমি 6 লাখ টাকা কেন দিব, নাম্বার 1। কিন্তু আমার কথা হচ্ছে যে এই 1 লাখ টাকার বিনিময়ে যে নাটকটি কিনে বা চ্যানেল বলেন বা প্রডিউসার বলেন যেটা অন এয়ার করছে, তারা কি একবারও ভাবছেন কি যে এই 1 লক্ষ টাকার নাটক যে দর্শকটি দেখছে, সেই দর্শকই কিন্তু সারা পৃথিবীর সমস্ত প্রোগ্রাম, নাটক, ফিল্ম হাতের মুঠোয় 24 ঘন্টা কিন্তু দেখছে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাজেটের প্রোডাকশন দেখছে। তো তার চোখ যেভাবে তৈরি হয়েছে, আমি কি সেই 1 লক্ষ টাকা দিয়ে নাটক বানিয়ে তৈরি করতে, স্যাটিসফাই করতে পারবো না। তো এখানে শুধু দায়বদ্ধতা শুধু আমাদের পরিচালক বা একজন শিল্পীর নয়, এখানে বেসিক্যালি আমি যদি দুটো পক্ষ ধরি, যে এক হচ্ছে টেলিভিশন চ্যানেল আর এক হচ্ছে দর্শক। আচ্ছা, এইটাই তো প্ল্যাটফর্মটা, এইটাই আমরা হচ্ছে মিডিয়া মাঝখানে আমরা কাজ করছি, দর্শকের সাথে চ্যানেলের সাথে একটা সংযোগ ঘটানো আমাদের প্রোগ্রামগুলো দিয়ে। তো সেইখানে কিন্তু অনেক বড় দায়িত্ব কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের, অনেক বড় দায়িত্ব আমি মনে করি। কিন্তু আমরা এটিও শুনেছি, অভিযোগ হিসেবেই বলছি যে বিভিন্ন চ্যানেলের কথা যাদের বললেন, তারা আসলে এখন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে তারা আসলে শিল্প নির্দেশক, মানে শিল্পী কারা কারা হবেন সেটিও আসলে তারা ঠিক করে দেন। অথচ একটা সময় আমরা দেখেছি শ্রদ্ধেয় আতিকুল হক স্যার কিংবা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু যারা কাজ করেছেন দীর্ঘ সময়, তারা আসলে কোনো একজন চরিত্র তাকে নিয়ে ভাবছেন যে কিভাবে এটা করতে পারবেন। অর্থাৎ একজন পরিচালকের চোখ বা মনন যেভাবে ভাবে, নিশ্চয়ই যারা এটা আরোপ করেন তাদের কথাটা এখানে যে শিল্পের রং কেমন হবে, শিল্পের স্মেলটা কেমন হবে, সেটা ডিসাইড করবে কিন্তু শিল্পী। কিন্তু যেরকম আগে হতো, আগে শিল্পের সাথে জড়িত ছিলেন আব্দুল্লাহ মামুন, আব্দুল্লাহ আবু সাইদ স্যার, যেটা বললেন আতিকুল হক চৌধুরী, মমতাজউদ্দিন আহমেদ, সব বিশাল বিশাল জ্ঞানী এবং শিল্প সমৃদ্ধ, শিল্প চেতনা সমৃদ্ধ মানুষগুলো নাটকের ক্ষেত্রেই যদি বলি, ওনারা ছিলেন নাটকের সাথে জড়িত। এখন কারা জড়িত, কোন জেনারেশন? এখন তো জেনারেশনের একটা গ্যাপ আছে। এই জেনারেশন তো আমি তো মনে করি যে আমাদের আগের যারা ছিলেন, আমাদের গুরু স্থানীয় যারা ছিলেন, ওনাদের অ্যাবসেন্সে আমরা কি এই টোটাল শিল্পকে কি রিপ্রেজেন্ট করতে পারি? আমাদের কি সেই যোগ্যতা আমাদের আছে, বা আমরা কি নিজেদেরকে সেইভাবে ভেবেছি? আমরা তো ভাবিনি। সো এটা একটা বড় ব্যাপার। কিন্তু ঘুরে ফিরে আপনার এই প্রসঙ্গে যে বলি যে আমি যেটা বলছিলাম যে শিল্পের রংটা কি হবে সেটা ডিসাইড করবে শিল্পী। কিন্তু নাটক এখন কিন্তু আর শিল্প নাই। আমাদের সবচেয়ে অবজেকশনের জায়গা হচ্ছে বেসিক্যালি নাটক তো আগে শিল্প, কিন্তু নাটকরে এখন একটা পণ্য বা ব্যবসা হিসাবে নিয়েছে। কারা করেছে এটা নিশ্চয়ই একজন পরিচালক, একজন শিল্পী কখনো নাটকরে ব্যবসায়িক একটা পণ্য হিসাবে করার মানসিকতার মানুষ না। করেছে কারা? করেছে তাহলে যেখানে আমাদের এই নাটকগুলো চলছে, আপনি যেটা বললেন যে অনেক জায়গায় ডিসাইড করে দেয় যে কে পরিচালক হবে, কে শিল্পী হবে, তারা ডিসাইড করে হু আর দে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা এমনও বলতে পারি যে অনেক চ্যানেলের মার্কেটিংয়ে যারা কাজ করেন তারা ডিসাইড করে যে কে শিল্পী হবে, কে পরিচালক হবে। এটা তো হতে পারে না। এই যে হতে পারে না বাট হচ্ছে, এটা শুধু নাটকের ক্ষেত্রে বলবো কেন, আমি তো মনে করি সমাজের বিভিন্ন ক্ষেত্রেই যেটা হওয়া উচিত নয় সেটা হচ্ছে। যেখানে যে মানুষটি থাকার কথা না সেখানে সেই মানুষটা থাকছে। এই টোটাল রেজাল্ট কনসিকুয়েন্সেস হচ্ছে যে আজকে আমাদের বাংলাদেশের নাটকের এই অবস্থা। আমরা খুব শঙ্কার মধ্যে আছি। আমাদের মাঝে ইতিমধ্যে চলে এসেছেন এস এ হক আলী, পরিচালক এবং সাধারণ সম্পাদক, ডিরেক্টরস গিল্ড। স্বাগত আপনাকেও। আমরা আসলে কথা বলছিলাম অনেক বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আগে একটু আপনার ব্যক্তিগত বিষয়ে আসি। কেন এস এ হক আলী একজন পরিচালক হলেন? বা আপনি তো একটা সময় নায়কও হতে চেয়েছিলেন বা অভিনেতা হতে চেয়েছিলেন, আমরা জানি সেটা। একটু ক্লান্ত মনে হচ্ছে। অনেক সুন্দর কোশ্চেন। কারণ হলো যে কেন পরিচালক হলাম, এটা সত্যি কথা যদি বলি তাহলে পরিচালক হওয়ার কোনো ইচ্ছে ছিল না। হ্যাঁ, ইচ্ছা ছিল আসলে অভিনেতা হব।
তো যখন অভিনেতা হব, থিয়েটার করা, সেই শেখার চেষ্টা, এবং বিটিভির পিছনে পিছনে একটু ঘুরঘুর করা, যে কখন সুযোগ পাবো অভিনয় করার, ছোট ছোট ক্যারেক্টার হলেও রাজি, স্ক্রিনে আসতে হবে। একটা সময় মনে হলো যে আসলে এইভাবে তো হচ্ছে না। তখন আমাদের অভিনেতা আজিজুল হাকিম, হাকিম ভাইয়ের ওয়াইফ জিনাত হাকিম ভাবি, হঠাৎ করে কেন জানি ওনার বাসায় একটা আড্ডা হচ্ছিল, তো দেখি যে একটা স্ক্রিপ্ট লিখছিলেন, শেষ দৃশ্যটা নিয়ে উনি আলোচনা করছিলেন কি হতে পারে। আমি কি যেন বলেছি, তাৎক্ষণিকভাবে ভাবি চিৎকার করে বলল যে অলিক ডিরেকশানে ভালো করবে, এই হাকিম অলিক ভালো করবে। এইটাই তারপরে হাকিম জিনাত ভাবি আমাকে নিয়ে শহীদ ভাইয়ের কাছে পরিচয় করালেন, আমজাদ আঙ্কেলের কাছে নিয়ে গেলেন, আমজাদ হোসেনের কাছে। এই শুরু। আমিও তখন লোভে গেলাম, যে লোভটা ছিল আসলে অভিনয় করার। মনে হলো যে আমি যদি এখন যাই, আমার সাথে এই যে গুণী মানুষদের পরিচয় হবে, তার সাথে কাজ শিখতে শিখতে হয়তো বলতে পারবো যে আমি অভিনয় করতে চাই। তারপরে আসলে অভিনয়টা আর হলো না। এখন আসলে অভিনয় করান। আমরা আসলে কথা বলছিলাম অলিক ভাই, একসাথে অনেকগুলো মানুষ নিয়ে আপনারা কাজ করেন, যারা চিন্তা চেতনায় মননে মস্তিষ্কে একটু ভিন্ন। অর্থাৎ আপনাদের একটা সংগঠন আছে, সেই সংগঠনের নাম হচ্ছে ডিরেক্টরস গিল্ড। আপনি সেই সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক। আপনাদের নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, যেটি নিয়ে ইতিমধ্যে কথা বলেছিল আবলু ভাই। আপনি আপনার জায়গায় কি করছেন, কি করেন, সেখান থেকে কি করা সম্ভব হয় আপনাদের? আমরা যদি অনেক সংকটের কথা, শঙ্কার কথা শুনেছি লাবলু ভাইয়ের কাছ থেকে। আসলে সত্যি কথা বলতে কি, একলা কিছুই করা যায় না। একটা নাটক যদি আমরা নির্মাণ করি, একজন পরিচালক কিন্তু একটি ভালো নাটক নির্মাণ করতে পারবে না একলা। তার জন্য একটা টিম ওয়ার্ক দরকার। সংগঠনগুলিও তাই। এই এক্সিকিউটিভ বডি আছে, লাবলু ভাই সভাপতি, আমি সাধারণ সম্পাদক, আমাদের এক্সিকিউটিভ বডি আরও 18 জন আছেন। তারপর আমাদের যারা সাধারণ মেম্বার আছেন, এর মধ্যে অনেক গুণীজনরা আছেন, তাদেরকে নিয়েই কিন্তু সংগঠনকে গতিশীল করার চেষ্টা করা হয়, এবং আমরা সেটা করছিও। তো সেই দিক থেকে লাবলু ভাই এতক্ষণ তো বলেছেন, আমরা চাইছি যে আসলে প্রথম এবং প্রধান কথাটা হচ্ছে যে আমাদের পেশাদারিত্বটা এখানে খুব বেশি জরুরি, ফিরিয়ে। হ্যাঁ, দেখা গেছে যে আমরা হয়তো কাজ করছি, হয়তো দেখা যাচ্ছে যে আমরা যারা কাজ করছি আমরা এখনও পর্যন্ত বুঝতেই পারছি না যে আমাদের ওই জিনিসটা তৈরি হয় নাই, যে এটা একটা প্রফেশন, এটা সময় মতো সেটে আসা উচিত, সময় মতো স্ক্রিপ্টটা পাওয়া উচিত, সময় মতো একজন ডিরেক্টরের হোমওয়ার্ক করে সেটে গিয়ে ডিরেকশন দেওয়া উচিত, প্রডিউসারের সময় মতো অর্থনৈতিক সাপোর্টটা দেওয়া উচিত, সময় মতো টেলিভিশনে নাটকটা টেলিকাস্ট হওয়া উচিত, সময় মতো দর্শকদেরকে মানে স্ক্রিনের সামনে বসিয়ে নাটকটা দেখানো উচিত। এই বিষয়টা একটু আসলে আমাদের ঘাটতি আছে। এইটার জন্য আসলে সংগঠন থেকে আমরা চাইছি যে এই যে প্রফেশনালিজমটা তৈরি করা, বন্ডিংসটা তো অবশ্যই, একজন নির্মাতার সম্মান প্রতিষ্ঠা করা। কারণ হচ্ছে আমাদের এক্সিকিউটিভ বডির এখন প্রথম এবং প্রধান দায়িত্ব হয়ে গেছে যে নির্মাতারা, আমরা যারা এখানে এখন কাজ করছি, বেশিরভাগ নির্মাতারা কাজ করতে গেলে বা সামাজিকভাবে দেখা যাচ্ছে আমাদের সম্মানের জায়গাটা একটু দুর্বল অবস্থার মধ্যে আছে। এটা পুনরুদ্ধার করা খুব প্রয়োজন। কারণ আমি যদি অনার্ড না হই, তাহলে কিন্তু একটা ভালো কাজ আমার মস্তিষ্ক থেকে বের হবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সাংগঠনিকভাবে যে প্রতিটা সদস্য যেন সমানভাবে কাজ করার সুযোগ পায় তার মেধা অনুযায়ী, সেই সুযোগটাও কিন্তু এক্সিকিউটিভ বডি তৈরি করে দেওয়া। আপনারা চেষ্টা করছেন সেই জায়গাটি আসলে আমরা চেষ্টা করছি তৈরি করব, যদিও অনেক কঠিন। লাবলু ভাই, একটু ফিরতে চাই অলিক ভাইয়ের কথা ধরে। অলিক ভাই শুরু করেছেন যে অনেকগুলো সংকটের কথা আপনিও বলেছেন, তিনিও আসলে বলেছেন যে সেটে সময় মতো আসা এবং একেবারে দর্শককে সময় মতো সেই প্রোডাকশনটি দেখতে দেয়া। এই সময় মতো আসা থেকে এবং দর্শকের পর্যন্ত পৌঁছানো, এর মধ্যে অনেকগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো নিয়েও তিনি কথা বলেছেন। আপনার দীর্ঘ ক্যারিয়ারে, প্রায় 40 বছরের ক্যারিয়ারে, আপনি নিশ্চয়ই বাংলাদেশের কাজ যেমন দেখেছেন, দেশের বাইরের কাজগুলো দেখেছেন। তারা আসলে কি করে? আমরা যেই সংকটগুলোর কথা অলিক ভাই বললেন, সেই একই সংকট কি সব জায়গায় চলে? সব সমস্যাগুলো কি সেখানেও আছে? না, দেখেন, আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে, আমরা খুব যে একেবারে পৃথিবীর অন্যান্য সব জায়গায় দেখেছি তা না। আমরা পাশের দেশের কথা যদি বলি, যেটার সাথে আমাদের নিয়মিত যোগাযোগ বা ইনফরমেশনগুলো আমরা পাই, সেখানে প্রফেশনালিজম বলতে যে শব্দটা বোঝায় সেটা 100% ওখানে কাজ করে। মানে ইন টাইম সেটে উপস্থিত থাকা, একটা নাটক করার আগে তার আগে রিসার্চ করা, ইভেন একটা সিরিয়ালের ক্ষেত্রে এই সিরিয়ালটা দর্শকদের কেমন লাগছে, কেমন লাগতে পারে, কোন এজ গ্রুপের কাছে কোন ক্যারেক্টারটা ভালো লাগছে, সেইগুলো একদম রিসার্চ করা হয় রীতিমতো। হ্যাঁ, এবং তাদের যে প্রফেশনালিজম সেইটা মানে তার কোনো অংশেই আমাদের এখানে নাই। বাট আমরা কিন্তু বলছি আমাদের
এখানে যারা ওখানে কাজ করতে যাচ্ছি সেখানেই কিন্তু আমরা ঠিকই ওই প্রসেসের মধ্যে পড়ে ঠিকই কিন্তু টাইম মতো কাজ করি, টাইম মেনটেন করছি যেভাবে করা দরকার, কিন্তু আমরা এখানে করতে পারছি না। এই যে পারছি না, যে এটা কিন্তু শুধু ডিরেক্টর্স গিল্ডের 1 লাখ এটা করতে পারবে না। বেসিক্যালি প্রফেশনালিজম যদি তৈরি করতে হয় তাহলে কিন্তু এই আমাদের টোটাল নাটকের সাথে জড়িত সমস্ত পক্ষকে বুঝতে হবে, রিয়ালাইজ করতে হবে। হ্যাঁ, এখন ধরেন একটা নাটক, আমি নানান কথা বলা যায়, এগুলো আমরা কি করে, এগুলো সবাই যদি না, টিআরপি নামক একটা ব্যাপার আছে। এখন আপনি সাধারণ দর্শকদের কাছে যদি যান যে একটি নাটক সম্পর্কে তাদের যে অভিমত আর টিআরপির যে রেজাল্ট, এটা আকাশ পাতাল তফাৎ। এই টিআরপিটি কারা করছে, কিভাবে করছে, এইখানে কোনো সুপারভিশন নেই। একটা নাটক প্রচারিত হবে, সেটার প্রিভিউ, যে নাটকটির কোয়ালিটিটা কি, এটা কি ভালো পর্যায়ে আছে না খারাপ পর্যায়ে আছে না কেমন, সেটার প্রিভিউ সিস্টেমটা আগে যেটা ছিল বিটিভিতে ছিল, এবং শুরুর দিকে আমাদের বাংলাদেশের ইটিভি যখন 21 টেলিভিশন যখন চালু হলো, ইভেন এনটিভি সহ, ওই সময় কিন্তু প্রিভিউ কমিটি বলে একটা ব্যাপার ছিল টেলিভিশনগুলোতে, এবং সেইখানে যারা প্রিভিউ করতেন তাদেরও কিন্তু মননের যে লেভেল, ক্রিয়েটিভিটির যে লেভেল, ওই লেভেলের মানুষগুলো করতেন। এখন কিন্তু প্রিভিউর বিষয়টা এখন নাই। এখন আপনি সেটা কি স্বজনপ্রীতির মধ্যে চলে না, স্বজনপ্রীতির সিস্টেমটা নেই। ওই যে বললাম না, এখন আপনি নাটক বিক্রি করছে, নাটক দেওয়ার আগেই বলছে যে এর নাটক যাবে, এই নাটক যাবে, আগেই থেকে বাজেট টাজেট কমপ্লিট, স্ক্রিপ্ট নাই, মানে স্ক্রিপ্টও দেখার প্রয়োজন হচ্ছে না তখন। মানে এজেন্সিগুলো কি হয়, মানে আমি সবগুলো ডিটেলস না বললেও এখন সিস্টেমটা, আগে যেরকম নাটক করতে গেলে আপনাকে স্ক্রিপ্ট দিতে হতো টেলিভিশন কর্তৃপক্ষকে, দিস ইজ দ্য স্ক্রিপ্ট, তাদের অবজারভেশন থাকতো। তারপরে প্রোডাকশন করার পরে 13 পর্ব বা 7 পর্ব তাদেরকে প্রিভিউর জন্য দিতে হতো, তাদের অবজারভেশন থাকতো, তারপরে কারেকশন করে তারপরে ফাইনালি যেতে হতো। এখন তো স্ক্রিপ্টই থাকে না, স্ক্রিপ্টই থাকে না। এখন অলরেডি আপনি দিয়ে দিচ্ছেন যে এবার ঈদে 7টা নাটক হবে, এই 7 জন ডিরেক্টর নাটক বানাবে, আর এই 7 জন হিরো হিরোইন থাকবে। দিস ইজ দ্য, এটা হচ্ছে রিয়েল ব্যাপার। এখন এই 7 জন ডিরেক্টর কি স্ক্রিপ্ট করবে সেটা কেউ দেখছে না, কারণ অলরেডি দিস ইজ স্যাংশনড। এই নায়ক, এখন ওই যে নায়কের কথা বা নায়িকার কথা বললো, যে স্ক্রিপ্টে ওই চরিত্রটা আদৌ তার সাথে ফিট হবে কিনা, সেটারও তো কোনো আগের থেকে কোনো কথা। এগুলো নিয়ে আপনারা প্রতিবাদ করেননি? না, আমরা কথা বলছি, আমরা অবশ্যই প্রতিবাদ করছি, আমরা চ্যানেলগুলির সাথেও বসার চেষ্টা করছি, এবং আমরা তথ্যমন্ত্রী মহোদয়ের সাথে এর কিছুদিনের মধ্যেই হয়তো বসবো, আমরা তার সাথে বসতে চাচ্ছি। এর আগেও গত কমিটিও কিন্তু আমরা সাংগঠনিকভাবে বিষয়গুলি নিয়ে কথা বলেছি, কিন্তু এটাও হয়েছে কি যে আমাদের ইউনিটিটাও কিন্তু খুব বেশি দরকার। হ্যাঁ, দেখা যাচ্ছে যে লাভলু যে কথাটা বলতেছিলেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে দেখা যাচ্ছে যে ইদানিং যেটা হচ্ছে 5 জন অভিনেতা অভিনেত্রীকে সিলেকশন করা হচ্ছে। ওই অভিনেতা অভিনেত্রী শিডিউল যে ডিরেক্টর নিতে পারছেন সেই কিন্তু ঈদের নাটক বা বিশেষ নাটকগুলি পাচ্ছে। তো এটা তো মুশকিল। এখন আগে কি হতো, ওই যেটা বললেন, একটা গল্প তৈরি হতো, গল্পতে কাকে ডিমান্ড করে তাকে নেওয়া, সেইটা চিন্তা না পেলে সেকেন্ড অপশনে যাওয়া হতো। আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ইদানিং গত 2-3 বছর ধরে একটা বিশেষ দিনে একই নাটক 5টা-6টা চ্যানেলে যাচ্ছে। তো 5টা-6টা চ্যানেলে যাওয়ার কারণে হচ্ছে কি, ওই 5টা নাটকের সুযোগটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। 5 জন ডিরেক্টর কিন্তু কাজ থেকে বঞ্চিত হচ্ছে, 5 জন অভিনেতা, মানে প্রতিটা নাটকের অভিনেতা অভিনেত্রীরাই কিন্তু, প্রযোজকরাই সবাই কিন্তু বঞ্চিত হচ্ছে। এই সিস্টেমটা নিয়ে আমরা কথা বলছি টেলিভিশনের সাথে এবং সরকারের সাথে। এটা এখন সরকারের সহযোগিতা ছাড়া এটা মানে সমাধান করার সুযোগ হচ্ছে না। কারণ হলো আমরা যখনই কথা বলছি ওনারা বলতেছে যে দর্শক তো তাদেরকে চাচ্ছে। এখন দর্শক কাকে চাচ্ছে, সেটা তৈরি করছে কারা? একজন নির্মাতা কিন্তু একজন অভিনেতা তৈরি করছে। একজন অভিনেতার জনপ্রিয়তাও তৈরি করার জন্য পিছনে একজন নির্মাতা, একজন লেখকের কিন্তু বিশাল ভূমিকা আছে। অবশ্যই তাই। একজন ডিওপি, ক্যামেরাম্যানের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে, তার নিজস্ব অভিনয় গুণ আছে, ডেফিনেটলি সেটা তো থাকাই লাগবে। কিন্তু সেইটাকে, প্রতিভাটাকে বের করার দায়িত্ব কিন্তু একজন পরিচালকের। এবং একজন লেখক যদি দুটা ভালো সংলাপ না লিখে, যে সংলাপটা দর্শক প্রিয়তা পাবে, দর্শক পছন্দ করবে, তাহলে একজন অভিনেতা তো কি বলে দর্শকের কাছে যেতে পারবে না। একটা ইন্টারেস্টিং কথা বলি, আমরা যারা টেলিভিশনে, আমরা মনে করি সবচেয়ে ক্লোজ আপ শটটাই গুরুত্বপূর্ণ দর্শকের কাছে যাওয়ার জন্য। তো টেলিভিশনে যখন নিউজ পড়েন আপনারা, উনি কিন্তু সবসময় ক্লোজে থাকে, কিন্তু তাকে রাস্তায় কিন্তু মানুষ চিনছে না, চিনছে কিন্তু একজন অভিনেতা অভিনেত্রীকে। কারণটা কি? খালি ক্লোজ আপ দিয়ে দর্শকের হৃদয়ে যাওয়া যাচ্ছে না।
দর্শকের হৃদয়ে যেতে গেলে একটা হৃদয় মানে ওই হৃদয় ছোঁয়ার মতো সংলাপ লাগবে, ওই হৃদয় ছোঁয়ার মতো একটা মিউজিক লাগবে, ওই হৃদয় ছোঁয়ার মতো একটা কম্পোজিশন লাগবে। তো এগুলি একটা মেকআপ গেট আপটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এইটা আমাদের টেলিভিশন চ্যানেলগুলি কেন জানি, বা যারা নাটক সিলেকশন করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, কেন জানি আসলে নির্মাতাকে প্রয়োজন মনে করছেন না, একজন লেখককে প্রয়োজন মনে করছেন না, মনে করছেন অভিনেতা অভিনেত্রীকেই। সেই জন্যই কিন্তু নাটকের একটা, যে কারণে বলছিলাম যে নাটক আর শিল্প হিসেবে দেখছেন না, নাটক একটি বাণিজ্যিক একটা প্রোডাক্ট হিসেবে দেখা হচ্ছে, যে কারণে আজকে বাংলাদেশের নাটকের অবস্থা। বাট এত কিছুর পরেও মানে আমাদের বাংলাদেশের টিভি নাটক অনেক অনেক বেটার অবস্থায় আছে, ও মানে অ্যাটলিস্ট পশ্চিম ইসের থেকে অনেক ভালো অবস্থায় আছে। এই যে ভালো অবস্থায় আছে এটা শুধুমাত্র আমাদের পরিচালক যারা আছেন বা শিল্পী যারা আছেন তাদের প্রচণ্ড প্রচণ্ড হৃদয়ের মানে ভালো লাগা, ভালোবাসা থেকে কিন্তু যে কষ্ট করে আমাদের যে ইনডিসিপ্লিন হইতে আমাদের এখানে কাজ হয়, তারপরেও কিন্তু আমাদের অনেক পরিচালক আছেন, অনেক শিল্পী আছেন যারা মন থেকে নির্মাণ করছেন, মন থেকে অভিনয় করছেন। এবং দেখেন যে পার্শ্ববর্তী দেশের যেটা লাভে বলে সত্য কথা, নাটক দেখলে দেখবেন তার মধ্যে কিন্তু আরোপিত একটা ব্যাপার, আরোপিত বিষয় থাকে। আপনার যখন 5 জন আর্টিস্ট কথা বলছে, কেউ কিন্তু কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলছে না। প্রেমটা তো তখন হবে, অন্তরের সম্পর্কটা তো তখন হবে যখন আমি আপনার দিকে দৃষ্টি দিব। 5 জন দাঁড়িয়ে কথা বলছে, 4 জন পিছনে একজন ডায়ালগ দিচ্ছে। কেউ কিন্তু বসে একটা ইন্টিমেসি সিচুয়েশনও কিন্তু ক্রিয়েট হচ্ছে না, যে একটা ঘরের মধ্যে বসে যে একজন আরেকজনের হাত ধরে কথা বলবে। কিন্তু ওইটা তো আমাদের দেশে কিন্তু এই হৃদয়টা আছে। আমরা ভুলে যেতে পারি অলিক, যেহেতু সময় সম্পর্কের ব্যাপার। আমি অলিক আমরা দুজনেই একমত যে টেলিভিশন নাটককে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে, প্রিয় করার জন্যে এটা প্রধান ভূমিকা হচ্ছে চ্যানেলগুলোর। আমি একদম স্পেশালি এটা বলতে চাই, চ্যানেল যদি মনে না করে, চ্যানেল যখন ফিল করবে হ্যাঁ আমাদের নাটক, আমি শিওর যে বাংলাদেশের দর্শক বাংলাদেশের নাটকই দেখতে চাই। আমি তো সারা বাংলাদেশের বিভিন্ন যে শুটিং করি, কিন্তু সে দেখানোর প্রক্রিয়াটা অবশ্যই চ্যানেলগুলোর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আমি এখানে একটু সংযোগ করতে চাই, যেটি হচ্ছে অনেক হৃদয়ের ছোঁয়া কথা বললেন, হৃদয়ের কথা বললেন মূলত অলিক ভাই, তার নিজের চলচ্চিত্রের এক নাম হচ্ছে হৃদয়ের কথা। সেই কথাগুলো যে আপনারা চ্যানেল মালিকদের বা কর্তৃপক্ষকে শোনানোর ব্যবস্থা নিশ্চয়ই করেছেন বা চেষ্টা করেছেন, সেটি কি আসলে তারা শুনছেন না? বা আপনি যে অভিযোগটি তুলেছেন চ্যানেলগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, তারাও কিন্তু তারা ভাবেন যে তাদের একটি ব্যবসায়িক জায়গা আছে, তাদের দর্শকপ্রিয়তা, অর্থাৎ তাদের চ্যানেলটি কিভাবে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে, দর্শকপ্রিয়তা পাবে, সেই বিষয়টি নিয়ে তারা ভাবেন। সেই ক্ষেত্রে গুণগত কথা যদি বলি, আপনি নিশ্চয়ই আমরা অন্যান্য জায়গার চেয়ে ভালো করছি, কিন্তু সেই মানের নাটক কি বের হচ্ছে এখন? আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনি যেটা বলছেন যে সেটা বাজেটের কারণে হোক বা যে কারণেই হোক, একটা স্পটেই কিন্তু একটা নাটক শেষ হয়েছে, এরকম নাটকও হয়েছে আমরা দেখেছি। হ্যাঁ, কিন্তু কেন হচ্ছে? একজন অভিনেতা কিন্তু সবসময় সাধারণ দর্শক কিন্তু স্ক্রিন দেখছে, কিন্তু স্ক্রিনের এই যা দেখছে সেটার জন্য পেছনের যে প্রক্রিয়া, এটা তো দর্শক দেখছে না বা তাদের দেখার কথাও না। কেন আপনার আজকে যারা গুণী অভিনেতা, কেন তাদেরকে নিয়ে আমরা নাটক অভিনয় করাতে পারছি না, কেন তাদেরকে নিতে পারছি না আমরা নাটকে? একজন গুণী যে লেখক, কেন তার কাছ থেকে স্ক্রিপ্টটা নিয়ে কাজ করতে পারছি না আমরা? কেন আমার যেখানে আমার নাটকের প্রয়োজন একটা সেট দরকার, একটা বড় বাড়ি দরকার, বা আমার গ্রামে যাওয়া দরকার, আমার কক্সবাজারে যাওয়া দরকার, বা প্রত্যন্ত অঞ্চলে যাওয়া দরকার, সেখানে কেন আমি যেতে পারছি না? কেন আমি এখানে গিয়ে কাজটা শেষ করছি? এইগুলো তো কারণ আছে। মেইন কারণ হচ্ছে বাজেট। মেইন কারণ হচ্ছে বাজেট। এখন ইদানিং তো এমন হয়েছে যে উইদাউট স্ক্রিপ্ট লেখা হচ্ছে, কারণ একজন স্ক্রিপ্ট রাইটার, যে ভালো স্ক্রিপ্ট যিনি লিখবেন, তাকে মিনিমাম একটা সিঙ্গেল নাটকের জন্য 25 থেকে 30 হাজার টাকা দিতে হবে, নাহলে উনি নাটক লিখবেন না, তাই তো? তা এখন আমি তো বললাম নাটকের বাজেট নেমে আসছে 1.5 লক্ষ টাকায়, সিঙ্গেল নাটকের 1,20,000 টাকা দিয়েও নাটক কেনা হচ্ছে। তাহলে আপনি বলেন এখানে কতগুলো পক্ষ আছে, মানে পরিচালক, লেখক, ক্যামেরাম্যান, মেকআপ আর্টিস্ট, ট্রান্সপোর্টেশন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, প্রোডাকশন বয়, ফুড আছে, হাউসগুলোর ভাড়া আছে, এডিটিং আছে, মিউজিক ডাইরেক্টর আছে। আপনি এটা দর্শক এটা শুনলে অবাক হবে যে কি করে এটা সম্ভব হবে, এবং এইভাবে কোনোদিন ভালো নাটক হয়? এখন
এই কথাগুলোকে আমার মনে হয় যে এটা নিয়ে অনেক পত্রপত্রিকাতে গোলটেবিল আলোচনা হয়েছে, দীর্ঘদিন ধরে এই কথাগুলো বলা হয়েছে। অবশ্যই সবাই জানে, সবাই কিন্তু জানে, জানার পরেও আমাদের তো কিছু করতে পারছি না। আমরা এখনও ফাইট করছি, যে কারণে আমাদের ডিরেক্টর্স গিল্ড, যে কারণে আমরা চ্যানেলগুলোর সাথে আমরা একসাথে কথা বলবো যে আমাদের নাটকটাকে বাঁচানোর জন্যে। আবার কারণ কি, নাটকের মাধ্যমে আমি তো মনে করি বাংলাদেশ টেলিভিশনের নাটকের সাথে যেভাবে দর্শক ওতপ্রোতভাবে জড়িত, তাদের ইমোশন জড়িত, তাদের ভালো লাগা জড়িত, তাদের সচেতনতা জড়িত, সব কিছু জড়িত কিন্তু টেলিভিশন নাটকের সাথে। সেই জায়গাটা তো এইভাবে নষ্ট হতে দেওয়া যায় না। উচিত না। জানতে চাই অলিক ভাই, একেবারে ইয়েস ন বললে বেশি ভালো হবে, আমার জন্য সহজ হবে প্রশ্ন, যেহেতু সময় সংক্ষিপ্ত। বাংলাদেশে ভালো মানের নাটক হচ্ছে? অবশ্যই, সেটা ইউটিউব দেখলেই বোঝা যায়। এখন আপনি দেখেন অনলাইন কন্টেন্ট বেশি হচ্ছে। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, লাভলু ভাই হয়তো আরেকটু সময় পেলে বলতেন, সেটা হচ্ছে যে টেলিভিশনের নাটক মরে যাচ্ছে না, টেলিভিশনের নাটক মরে যাচ্ছে। এটার জন্য টেলিভিশন কয়েকদিন পর আফসোস করবেন। নির্মাতার মেধা থাকলে, শিল্পীর যোগ্যতা থাকলে, একজন লেখকের মেধা থাকলে সে কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছে। আমাদের হাতে কিন্তু এখন অপশন চলে আসছে। আমরা ইউটিউবের জন্য নাটক বানাচ্ছি, অনলাইনের জন্য নাটক বানাচ্ছি, হিউজ বাজেটের নাটক হচ্ছে। এখন ইউটিউবে ঢুকে দেখেন ভিউ, ফলোয়ার। এই জায়গাটাতে আসতে চাই, আমরা এখন ওয়েব সিরিজে চলে গিয়েছি, এবং সেই ওয়েব সিরিজগুলো আসছে, এবং তার মধ্যে অনেকটা সময় যেগুলো এসেছে তার মধ্যে অধিকাংশই হচ্ছে একটু অশ্লীল বা একটু রসাত্মকভাবে হয়, যেগুলো আমরা দেখছি যে নেটফ্লিক্সে একটু দেশের বাইরের প্রভাব রাখা হচ্ছে। এটিকে কেমনভাবে দেখেন, ইতিবাচক? এইটা আমরা সাংগঠনিকভাবে একটু চেষ্টা করছি বিষয়গুলিকে একটু কন্ট্রোল করার, যেহেতু এখানে কোনো সেন্সরের সুযোগ নেই। না, এটা সেন্সর বলতে আমি যেটা ভালো বুঝি, আমরা যেটা আলোচনাও করেছি, সেলফ সেন্সরটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি যখন নির্মাতা, আমি চিন্তা করব আমার নির্মাণ করা নাটকটা কিন্তু আমার ওয়াইফ দেখবে, আমার ভাগ্নি দেখবে, আমার বোন দেখবে, আমার ভাইরা দেখবে, আমার বাবা মা দেখবে। এইটা যদি একজন নির্মাতার বুকের মধ্যে ঢুকে যায়, তাহলেই কিন্তু এই বিষয়গুলি আর হবে। দর্শক তো এটা দেখতে চাচ্ছে, দেখতে তো অনেক কিছুই চায়। অশ্লীল ছবিও তো একসময় সুপারহিট ছিল, তখন একটা সময় বন্ধ হয়ে গেছে। তো এখন এইটা যখন প্রচলনটা কেবল স্টার্ট হয়েছে, কিছু তো একটা ঝড় উঠলে কি হয়, ঘর ভেঙে যায়, আবার গাছপালাও ভেঙে যায়, চেষ্টা করছি কিন্তু কিন্তু আবার দেখা গেল যে শক্ত ঘরটা কিন্তু ঠিকই টিকে থাকে। তখন কিন্তু সেইটাকে কেন্দ্র করেই কিন্তু আবার মানুষ জীবন শুরু করে। তো একটা নতুন ধারা তৈরি হয়েছে, আস্তে 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 একটা সুন্দর জায়গা আসবে। টেলিভিশন চ্যানেল, মানে টেলিভিশনের যারা কর্তৃপক্ষ, তাদের এখন এই নির্মাতাদেরকে ফিরিয়ে আনার জন্য, দর্শককে ফিরিয়ে আনার জন্য তাদের টেলিভিশনের ক্যারেক্টার তৈরি করা উচিত। লাভলু ভাই, বিষয়গুলো কি ইতিবাচক না নেতিবাচকভাবে দেখেন? অবশ্যই না। মানে প্রথমত তো ওয়েব সিরিজ বা ইউটিউব চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্ম, এটার পজিটিভ দিক হলো যে এখানে স্বাধীনতা আছে, চিন্তার প্রকাশের স্বাধীনতা আছে, এখানে বাজেটটা বেশি, এবং যিনি নির্মাতা তার ইচ্ছা মতো কাজ করার, ক্রিয়েটিভ কাজ করার একটা সুযোগ আছে। দিস ইজ পজিটিভ সাইড। আর শঙ্কার দিক যেটা আলোচনা হলো, এটা আমরা সবাই ফিল করছি। সেক্ষেত্রে অলিক যেটা বললো এইটাই যে সেলফ বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। এবং আরেকটা বিষয় যে একজন শিল্পী বা একজন পরিচালক তার সমাজে, তার জীবিত অবস্থায় বা মৃত্যুর পরে সে কিভাবে মানুষের হৃদয়ে থাকবে, সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তার। যিনি অশ্লীল কাজ করবেন তিনি তার সমাজে, তার পরিবারের কাছে, সব জায়গায় কিন্তু সে হবে, সেইভাবে করা হবে। সুতরাং একজন নির্মাতা বা একজন শিল্পী, একজন ডিরেক্টর, একজন শিল্পী কি করবে, অবশ্যই তার নিজস্ব একটা চিন্তা চেতনা থাকা উচিত। এখন শুধুমাত্র পয়সার জন্য, ভিউ বাড়ানোর জন্য, লাইক বাড়ানোর জন্য ওটা যদি করে, এটা হবে না। এখানে একটা আমি ছোট্ট কথা বলি, কয়েকদিন আগে এইরকম যারা ওয়েব সিরিজ করছেন, এরকম ইয়াং জেনারেশনের একটি ছেলের, একজন মেকারের সাথে আমার কথা হয়েছে। আমি ওরা জিজ্ঞেস করলাম যে তোমরা এরকম করছো, কি ফিল করছো? আমার তো শঙ্কা এরকম। তখন সে খুব ইন্টারেস্টিং কথা বললো যে ভাইয়া, আসলে আমরা নিজেরা বুঝতে পেরেছি, যারা বানিয়েছে, যে এরকম প্রোডাক্ট, এরকম কন্টেন্ট দিয়ে কাজ করলে ফাইনালি গিয়ে দর্শক অ্যাকসেপ্ট করে না, দর্শক ভালো বলছে না, দর্শক নেয় না। এটা কমেন্টসগুলি পড়লেই দর্শকের কমেন্টস আছে। প্রশ্ন আছে দুজনের কাছে, আপনার কাছে হচ্ছে আপনার নাটকের সংখ্যা কমে গেছে কেন? আমার নাটকের সংখ্যা মানে
কি নাটকের সঙ্গে আপনার অভিনয় নাটক নাকি কম বানাচ্ছেন আপনি? না, এটা একদম এই দেখেন প্রবলেম হচ্ছে দর্শক কি করে বলে, আমার একমাত্র প্রফেশন হচ্ছে নাটক বানানো এবং সারা বছরই আমার নাটক চলে। আমার এখন রানিং সিরিয়াল চলছে প্রিয় দিন প্রিয় রাত। আচ্ছা। আর এর আগেই শেষ করেছিলাম সোনার পাখি রূপার পাখি, যেগুলো ইউটিউবে মানে ব্যাপক ভিউ ছিল। সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ যেখানে বসবাস করছে তাদের একদম একমাত্র বিনোদনের জায়গা ছিল সেটা। অথচ বাংলাদেশের এই দর্শক হয়তো দেখেননি, মানে দেখানোর প্রক্রিয়াটা দেখেন এখানে এমন হয়তো। আচ্ছা, ছোট্ট করে বলে রাখি যে আমরা পার্শ্ববর্তী দেশের কথা বললাম, ওইখানকার একটা সিরিয়াল, একটা নাটক 24 ঘন্টায় 4 বার রিটেলিকাস্ট হয়। 4 বার, রাত্রেবেলা হয়, সকালবেলা হয়, দুপুরে হয়, সন্ধ্যায় হয়। তারপরে যখন জেনে যে সব দেখে নেবে। আর আমাদের এখানে একবারই হয়। কিভাবে হবে? আপনার সিনেমা নতুন আসছে না, সেই হৃদয়ের কথা শেষ হয়ে গিয়েছে, এরপরে আর কিছু নেই। না, আসবে। লাভলু ভাই একই অবস্থায়। আমরা আসলে কিছু ইসের কারণেই করছি না, আমি তারপরেও বানিয়েছি কিছু, কিন্তু যে অবস্থা, যে দর্শক, সিনেমা হলের পরিবেশ এবং সবকিছু মিলিয়ে আসলে এখন যে অবস্থা, একটু চিন্তা করেই বানানো উচিত ছবি। মানে এখন তো আসলে বিশাল বিশাল সিন্ডিকেটের খাতেও আছে, সেই আলোচনা আরো বিশাল। মানে বেসিক্যালি আমাদের কিন্তু কথায় কথায় দর্শকরা বলেন বা সবাই বলে যে আপনারা ইন্ডিয়ার মতো ফিল্ম বানাতে পারছেন না কেন, ইন্ডিয়ার মতো অমুক হচ্ছে না কেন, ইন্ডিয়ার মতো তমুক হচ্ছে না কেন। কিন্তু এটা হওয়ার জন্য যে আমি আবারও বলছি যে প্রথমত আপনার বাজেট একটা বড় ফ্যাক্টর। মানে আমাদেরকে যেখানে একজন ইন্ডিয়ান ফিল্মের হিরো বা হিরোইন পাচ্ছে 20 কোটি টাকা তার রেমুনারেশন, আর আমরা ছবি বানাচ্ছি 1 কোটি টাকা দিয়ে, তাহলে আমি কি, এই দর্শকই তো ওই ছবি দেখছে, এই দর্শকই আমাদের ছবি দেখছে। একেবারে শেষ দিকে আমি খুব 30 সেকেন্ডের মধ্যে যদি আপনারা বলতে পারলেন ভালো হয়, দুজনকে একই প্রশ্ন, কেমন ভবিষ্যৎ দেখতে চান নাটকের? যেহেতু আপনারা দুজনেই নাটকের মানুষ, পাশাপাশি চলচ্চিত্রেরও। শেষ প্রশ্ন আপনাদের জন্য। ভালো না, বলছিলাম যে অবশ্যই আমরা দেখতে চাই যে আমাদের দেশের দর্শক আমাদের নাটক দেখবে, আমরাও দর্শক পছন্দ করে, দর্শকের হৃদয়ের মধ্যে একটু নাড়া লাগে সেই ধরনের নাটকই নির্মাণ করব এবং সেই সম্ভাবনা খুবই কাছে। আমাদের বিশ্বাস যে অল্প কিছু দিনের মধ্যে আবার আমরা ওই জায়গায় ফিরে যেতে পারবো যে নাটক দর্শক দেখছে এবং যে নাটক দর্শক দেখতে চায় সেটা আমরা নির্মাণ করছি এবং আমাদের সামাজিকভাবে একটা অবস্থান তৈরি হচ্ছে। অবশ্যই, মানে আমাদের বাংলাদেশের টেলিভিশন নাটকের যে গৌরবময় যে ঐতিহ্য ছিল সেইটা আমরা চেষ্টা করছি ফিরিয়ে আনার জন্যে। কিন্তু এই ক্ষেত্রে আমি আবারও মানে বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের বাংলাদেশের টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ যেন এই জায়গাটা ফিল করেন যে আমাদের বাংলাদেশের দর্শক বাংলাদেশের নাটক দেখতে চায়, খুব ভালোভাবে দেখতে চায়। এবং আমি বিশ্বাস করি যে আমাদের বিভিন্ন জেনারেশন থেকে জেনারেশন চেঞ্জ হচ্ছে, এখানে অনেক মেধাবী পরিচালক আছেন, মেধাবী শিল্পী আছেন, মেধাবী লেখক আছেন, তাদের জন্য সুন্দর করে সেই কাজটি করার সুযোগটা যেন করে দেন, যেন ভাবেন। অবশ্যই তাই। লাভলু ভাই, ধন্যবাদ আপনাদের আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। আমরাও মূলত বিশ্বাস করি প্রজন্মের পরিবর্তন ঘটলেও ভালো কাজ বা সঠিক কাজ কিংবা প্রোডাক্টিভ কাজ যেগুলো বলি আমরা, সেই কাজগুলো আসলে মানুষকে চিনিয়ে দেয় আলাদাভাবে। সেজন্যই আজকে সালাউদ্দিন লাভলু, আজকে এস এ হক অলিক আলাদা মানুষ। আমরা বিশ্বাস করি আমাদের নাটক, আমাদের চলচ্চিত্র দেশের অঙ্গন ছেড়ে আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত হবে এবং সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের আয়োজন। সামনের আয়োজনে দেখা হবে, আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন সবাই।